আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। নারী দুর্গা রূপ, 10 হাত তার, 10 হাতে সে 10 দিক সামলাতে পারে। নারী ক্ষমতায়ন নিয়ে যখন সর্বত্র কথা চলে, নারী দিবসের জন্য আলাদা করে নির্দিষ্ট একটি দিন নির্ধারণ করে দেওয়া হয়, কিন্তু যদি দেখা যায় তাহলে প্রতিদিনই কিন্তু নারী দিবস। কারণ নারী ছাড়া এই সমাজ কি অচল নয়? অনেকটাই অচল। তাই নারীর যে অবদান সমাজে, সেই নারীর অবদান আমরা তুলে ধরব আমাদের পাওয়ার ইন বেঙ্গলে। বেঙ্গল উপস্থিত হয়ে গেছে ডেকো সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডের অফিসে। ওনাদের একাধিক ব্রাঞ্চ রয়েছে, কিন্তু আমরা আজকে যে অফিসে এসেছি সেই অফিসে পেয়ে গেছি এক বিশেষ মানুষকে, যিনি তার বুদ্ধিমত্তা দিয়ে শুধুমাত্র কিন্তু আপনার যে লক্ষ্মী লাভ তাকে শ্রীবৃদ্ধি ঘটাচ্ছেন তাই নয়, তিনি কিন্তু সামাজিক দিক থেকে মহিলাদের জন্য প্রচুর কাজ করেছেন, সচেতন করছেন এবং উন্নতিকল্পে অনেকটা বেশি বুদ্ধি সেখানেও দিচ্ছেন। শেয়ার বাজার নামটার সঙ্গেই জড়িয়ে আছে পুরুষতন্ত্র। এই 21 শতকেও এর সিংহভাগ জুড়ে পুরুষ ব্রোকারদের আধিপত্য। তবু সাহস করে সেই অচলায়তন ভেঙেছেন এই শহরেরই মেয়ে। আপনারা দেখছেন পাওয়ার ইন বেঙ্গল, আর আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। পাওয়ার ইন বেঙ্গল মানে বাংলার শিল্পের নবজাগরণ। আর শিল্প মানে বাণিজ্য, মানে সেখানে কার বাস? একদম ঠিক ধরেছেন, লক্ষ্মীর বাস। কিন্তু এই লক্ষ্মীকে শুধু আনলেই হবে? তাকে কিভাবে রাখবেন বা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কি করে ঘটাবেন, তার জন্য তো ভাবতে হবে। আর সেই ভাবনায় যারা পাশে থেকে সাহায্য করেন এবং সঠিকভাবে অর্থনৈতিক ব্যবহার এবং কোথায় ইনভেস্ট করবেন, কতটা ইনভেস্ট করবেন, এই সমস্ত বিষয়ে যারা দেখেন, বোঝেন এবং আপনাদের বোঝান, জানান, তেমনই এক বিশেষ দিক আজকে আমরা তুলে ধরতে চাইছি। আর সে কারণেই আমরা এই মুহূর্তে যার সাথে আলাপ করিয়ে দিতে চাইব আপনাদের, তিনি কিন্তু একজন ইনভেস্টমেন্ট বা বলতে পারেন ফিনান্সিয়াল প্ল্যানার তো বটেই, এবং সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারও বটে। চলুন আলাপ করিয়ে দিই সেই বিশেষ মানুষটির সাথে। ডেকো সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিসেস অদিতি নন্দীর সাথে। অনেক স্বাগত জানাই আপনাকে পাওয়ার ইন বেঙ্গলে, ওঙ্কার বাংলায়, এবং ধন্যবাদ আপনাকেও। এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে তো যাব, কিন্তু তার আগে একটা মজাদার প্রশ্ন করব। সাধারণভাবে মানুষের ধারণা যে মেয়েরা অঙ্কে কাঁচা হয় এবং হিসেবেও বড় গণ্ডগোল পাকায়, আর সেখানে আপনি যে পজিশন হোল্ড করছেন, প্রচুর মানুষ আপনার সাহায্যে, শুধু মানুষ বলবো না, বড় বড় কোম্পানি, বড় বড় সংস্থা আপনার বুদ্ধি নেয়ার জন্য আপনার কাছে আসে। কি বলবেন তাদের? প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, উত্তরটাও কিন্তু খুব সহজ। বাড়িতে যে মহিলারা যারা কাজে বেরোন তাদের কথা ছেড়েই দিলাম, যারা বাড়িতে থেকে সংসার চালান, মা, মাসি, পিসি, এরা যদি অঙ্কে কাঁচা হতেন একটা সংসারে চলতো? সুতরাং দেখুন, ছেলেদের সঙ্গে মেয়েদের, আমি যদিও খুব একটা জেন্ডার বায়াসে বিশ্বাস করি না, তো এখানে একটা মানুষের হয়তো সত্যি ভগবান যেভাবে মানুষকে তৈরি করেছেন তাতে পেশির একটা পার্সেন্টেজে ডিফারেন্স থাকে, কিন্তু মেন্টাল মাসল যাকে আমরা বলি বা আইকিউ যাকে বলি, সেখানে কিন্তু যেটুকু বা আমরা মানে বায়োলজিক্যাল সায়েন্স সম্বন্ধে খুব একটা সাংঘাতিক কিছু জানি না, কিন্তু যেটুকু জানি তাতে এরকম কিছু শুনিনি কি আইকিউতে কোনো ডিফারেন্স হয় ফিজিক্যালি। তো মেয়েদের বুদ্ধি কোনো জায়গাতেই কম না, এবং আমার পরিচিত বা আমার পরিবারের যে মেয়েরা আছেন তাদের কাউকে আমি শুনিনি তারা অঙ্কে কাঁচা। আর প্র্যাকটিস এবং তার সঙ্গে যেটা আটকায় সেটা কিন্তু সিরিয়াস ব্যাপার, সেটা মজার ব্যাপার না, সেটা হচ্ছে কনফিডেন্স। মানুষ বেশিরভাগ সময় মেয়েরা
নিজেদের ওপর কনফিডেন্স পান না। আর বহু ক্ষেত্রে, হ্যাঁ এটা আমি মেয়ে হিসেবেই বলছি, অনেকে ফাঁকিবাজি করে, মনে করেন যে ওটা আমার কাজ না, ওটা আমার পরিবারের যে পুরুষ তাঁদের কাজ। তো সেই জন্যে আমরা কিন্তু একটা কনসেপ্টে নিয়ে এসেছি ম্যানেজ ইওর মানি। তো এটা আমি পরে আপনি জিজ্ঞেস করলে আরও ডিটেলে বলতে পারবো। আমরা ম্যানেজ ইওর মানি কনসেপ্ট অনলি ফর দ্য ওমেন, যেটা নিয়ে আমরা গত বছর ওমেন্স ডেতে কাজ করেছিলাম, সেটা হচ্ছে তাঁদেরকে কনফিডেন্স দেওয়া যে আপনি টাকা রোজগার করেন অথবা আপনি সংসার চালান, এই টাকার ম্যানেজমেন্টটা আপনি নিজে করুন, সেটা আপনি পারেন। কিন্তু যেটা আপনি বললেন ম্যানেজ ইওর মানি, এইটা নিয়ে যে আপনাদের কনসেপ্ট ওয়াইজ আপনারা কাজটা করছেন, সেটা সম্পর্কে একটু ডিটেলে জানবো। আমাদের যে সাধারণ যে আমরা রিটেলে কাজ করি, তো অনেক মহিলা ওনার অ্যাকাউন্ট আমরা ম্যানেজ করি, কিন্তু বহু ক্ষেত্রেই আমরা ওনার অ্যাকাউন্টটা ম্যানেজ করতে দেখি ওনার হাজব্যান্ডকে। তো এখানে একটা রিস্ক প্রোফাইলিংয়ের ব্যাপার থাকে, রিস্ক প্রোফাইল ছাড়া আমরা কাজ করি না, যেটা সিভির কনসেপ্ট। তো সেই রিস্ক প্রোফাইলটা করার সময় অনেক ক্ষেত্রেই দেখি তার যে প্রশ্নপত্রটা থাকে সেটা যার নামে অ্যাকাউন্ট উনি নিজে ফিল আপ করছেন না, ওর হাজব্যান্ড ফিল আপ করছে। আর আমার একটা ছোট রিসার্চও এর ওপর রয়েছে, আমি একটা বিশেষ কাজের জন্য একটা রিসার্চ করেছিলাম। সেই ডেটাটাতে দেখা গেল যে প্রায় 1200 স্যাম্পল নিয়ে আমি কাজ করেছিলাম রিয়েল লাইফ। তো তাতে দেখা গেল যে মেয়েদের যে রিস্ক প্রোফাইল সেটা ওই একই রিজিয়নে ছেলেদের রিস্ক প্রোফাইলের সঙ্গে একদম সেম আসছে। তো এই ক্ষেত্রে কিন্তু এমন না কি মেয়েদের রিস্ক প্রোফাইলটা সেম, আসলে সেম নয়, কিন্তু ওই ছেলেদের সাহায্য নেওয়ার জন্যে, মানে পুরুষদের দিয়ে করানোর জন্যে জিনিসটা সেম হয়ে যাচ্ছে। মানে হাজব্যান্ড আর ওয়াইফের রিস্ক প্রোফাইল হয়তো দেখা গেলো পুরোই এক। ওয়াইফ হয়তো খুবই কনজারভেটিভ, হাজব্যান্ড হয়তো সেই ক্ষেত্রে নিজের রিস্ক প্রোফাইল অনুযায়ী ওনার ফান্ডটা ম্যানেজ করছেন। এবার সব কিছু ঠিকঠাক চলে যতক্ষণ পর্যন্ত দুনিয়া যেভাবে চলছে সেইভাবে চলে, কিন্তু যখনই কোনোভাবে একটু দরকার পড়ে চেঞ্জ করার আর তখনই মুশকিল হয়। আর আরেকটা কনসেপ্ট আমরা নিয়ে আসছি এখন, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং ফর হাউস ওয়াইফস। কারণ হাউস ওয়াইফের রিটায়ারমেন্ট হয় না, তো মনে করেন যেরকম ব্যবসায়ীরা মনে করেন আমার কোনো রিটায়ারমেন্ট নেই, হাউস ওয়াইফরাও মনে করেন আমার কোনো রিটায়ারমেন্ট নেই। তবুও বাংলায় আমরা একটা কথা বলি, ঝাড়া হাত পা। তো এই ক্ষেত্রে কি হয়, ধরুন একজনের ক্যাটারাক্ট সার্জারি হবে, কারোর নি রিপ্লেসমেন্ট হবে, কারোর হয়তো হিস্টেরেক্টমি হবে, সাধারণ ব্যাপার, এইটা হতেই থাকে। আজকের দিনের যুগে এগুলো রেগুলার শুনতে থাকি। কিন্তু যিনি সারা জীবন সংসারের জন্য করলেন, যার হাঁটুটা হয়তো সংসারের জন্যই খইল, তার ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কোনো আলাদা করে ফান্ড রাখা নেই। তো কিংবা যদি সামান্য ব্যাপার বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে চান, সেই ক্ষেত্রেও বহু ক্ষেত্রে এটা কিন্তু কোনো কার কতটা টাকা আছে সেটার সঙ্গে ম্যাটার করে না, কিন্তু আর্থিক স্বাধীনতা এই ব্যাপারটা কিন্তু পেছনে কতটা অর্থ আছে সেটার সঙ্গে খুব একটা রিলেটেড না। আমি একজনকে জানি, তিনি সমাজের একটু অন্য স্তর থেকে, খুব ক্লোজলি আমি চিনি, ওনার একটা ক্যাটারাক্ট সার্জারি দরকার ছিল। উনি হাজব্যান্ডের অ্যাপ্রুভাল ছাড়া, উনি সংসারের একমাত্র আর্নিং মেম্বার, কিন্তু হাজব্যান্ডের অ্যাপ্রুভাল ছাড়া উনি জানেন না যে উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী টাকা আছে আর তার থেকে কত টাকা বার করতে পারবেন। সো এই ধরনের প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখার পরে আমি খুব ভেতর থেকে রিয়েলাইজ করি যে সমাজের প্রত্যেকটা স্তরে এই মেয়েদের আর্থিক স্বাধীনতা ব্যাপারটা বিশেষভাবে দরকার, খুব দরকার। এক্ষেত্রে মেয়েদের জন্য তাহলে আপনাদের যে বিভিন্ন প্ল্যানিংগুলো থাকে বা যেগুলো আপনারা প্ল্যান করেন স্পেশালি, এবং মেয়েদের জন্য আপনি যেহেতু সমাজে প্রচুর অবদান রেখেছেন, নিজের এখনও করে চলেছেন, একের পর এক ভাবনা চিন্তা রাখছেন, সেই জায়গা থেকে এই যে প্ল্যানিংগুলো, এগুলোতে কি আপনি করতে গিয়ে দেখেছেন শুধুমাত্র সংস্থা নয়, একদম হাউসওয়াইফরাও কি আপনার কাছে আসে এটার জন্য? এই ক্ষেত্রে একটা মজার গল্প আমি শেয়ার করতে পারি। হাজব্যান্ড আর ওয়াইফ একসঙ্গে এসেছেন, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই হাজব্যান্ড আর ওয়াইফ একসঙ্গে আসাটাই আমরা প্রেফার করি, কারণ সংসার কোনো একটা পা দিয়ে চলে না, দুটো পাই দরকার। কখনো হাজব্যান্ড মনে করছেন আমি এটা করব, ওয়াইফ বাড়িতে ভাবছেন যে না না তুমি ওখানে গেছো, যা শিখে এসছে সব গন্ডগোল, ঠকে যাবে। আর কোনো সময় ওয়াইফ একটা কিছু ভাবছেন, হাজব্যান্ড মনে করছেন যে না জেনে না বুঝে কিছু একটা করছে। সেটা আমরা সবসময় প্রেফার করি দুজনকে একসঙ্গে বসিয়ে কাজটা করা। তো হাজব্যান্ড চাইছেন যে আমরা এইভাবে হিসেব করে করি। তো এই আমাদের যে কনসেপ্ট না ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এখানে রোজগার এবং খরচ এই দুটোর হিসেব লাগে। আচ্ছা।
এবার ধরুন সংসারে দুজনেই রোজগার করছেন, কিন্তু খরচের হিসেবটা আমরা একটা জায়গা থেকে পাই, সেটা কিন্তু নারী, ওয়াইফ। তো এই ক্ষেত্রে কি হয়, উনি যতক্ষণ না হিসেব দেবেন ততক্ষণ কিন্তু সঠিক হিসেব বেরোবে না। তো একজন আমার কাছে এই কনসেপ্টটা নিয়ে 3 বছর পরে ঘুরে এসছেন। মানে প্রথমে বলেছেন এটা পারবো না করতে, তো মোটামুটি আন্দাজে কাজ হয়েছে, হাজব্যান্ডও হাল ছেড়ে দিয়েছেন যে অত ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই, হবে না। 3 বছর পরে উনি যখন খরচটা হিসেব করতে পারছেন না, তখন 3 বছর পরে উনি আমার কাছে ফিরে এসছেন ওয়াইফ নিজে, যে আমি এবার হিসেবটা করেছি, কি কি করতে হবে বলো। জীবনের ওঠাপড়ার মতোই অর্থনীতির গ্রাফ ওঠে আর পড়ে। এর সঙ্গে বাঁধা যাদের পেশা, তাদের 24 ঘন্টাই কাটে টেনশনে। টিকে থাকার লড়াই একটা তো সব জায়গায় থাকে, শেয়ার মার্কেটে বেশি, কারণ শেয়ার মার্কেটে ভীষণভাবে ওঠা নামার একটা ব্যাপার থাকে এবং সেই জায়গা থেকে অত্যন্ত একটা টেনশন কাজ করে। তো এই যে শেয়ার বাজারের ওঠানামা, তার যে একটা টেনশন, এবং এই শেয়ার মার্কেটে মেয়েদের, একজন মহিলা টিকে থাকার যে লড়াইটা, সেটা কতটা কঠিন? শেয়ার বাজারের যে ওঠা পড়া সে তো থাকবেই, হ্যাঁ, যদি না থাকে তাহলে তো গ্রাফটা ফ্ল্যাট মানে ডেড। তো সেই ক্ষেত্রে আমি নিজে কখনো ওই প্রাইস চেক করি না, আমি প্রাইস মনিটরিং কোনো দিন করি না। তো সুতরাং যদি আমি ইমোশনে চলে যাই তাহলে আমার বায়াস কাজ করবে, তখন আমার অ্যানালিসিসগুলো সব ভুলভাল হয়ে যাবে। তো সেই জন্য আমি ওটা করি না। আর আমার পরামর্শ হবে, যারা ইনভেস্ট করছেন তাদের মনে হয়তো হবে যে কত টাকা লাগালাম, এখন কত হলো, কিন্তু সেটা ডেলি দেখতে যাবেন না, বছরে একবার বা দুবার দেখাই যথেষ্ট। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন ইনভেস্ট করলে অলওয়েজ লং টার্মে ইনভেস্ট করতে, শেয়ারে ইনভেস্ট তো মিনিমাম 3 বছরের কমে করা যায় না। আর বর্তমান সমাজের ক্ষেত্রে এই যে ফাইন্যান্সিয়াল একটা প্ল্যানিং, এটা তো ভীষণ দরকার বলে অনেকেই মনে করেন, কিন্তু যারা এখনও এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করেননি তাদের জন্য বলবো যে এটা একটা কতখানি প্রয়োজনীয় এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং এটার কি ইফেক্ট, মানে ভালো দিক, গুড এফেক্ট রয়েছে, সেটাও একটু ম্যামের থেকে জানবো। এটা না ভীষণ এসেনশিয়াল। যেরকম ডাক্তার ছাড়া একজনের জীবন চলে না আজকের যুগে, বা আগেকার দিনেও বলবো, কম বেশি হতে পারে, সেরকম ফাইন্যান্সিয়াল প্ল্যানিংও বিশেষ দরকার। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং না যদি থাকে, সেটা নিজে করুন বা প্রফেশনালের কাছে যান, যাই করুন, যারা প্রথম ধরুন আজকে সংসারে পা রাখলেন, কিংবা যিনি প্রথম একটা চাকরির মাইনে হাতে পেলেন, তিনি ওই থেকে কতটা খরচ করবেন, কতটা জমাবেন, আর জমালে কীভাবে জমাবেন, কিভাবে জমিয়ে সেই জমানোটার সঙ্গে আপনি ট্র্যাক রাখতে পারবেন, কতটা রিটার্ন আপনি চান। একটা তো ইনফ্লেশনের কনসেপ্ট থাকে যে মুদ্রাস্ফীতি যাকে আমরা বলি, টাকার দাম কমছে, টাকার ধার কমছে। সেক্ষেত্রে এই যে আপনাদের যে কর্ম পদ্ধতি, সেক্ষেত্রে যারা এটাকে কেরিয়ার হিসেবে নিতে চাইছে, যারা নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছে, তাদের জন্য কি বলবেন? মানে তাদের এক্ষেত্রে অপরচুনিটি কতটা, এবং কি ধরনের পড়াশোনা প্রয়োজন, কি ধরনের ভাবনা চিন্তা প্রয়োজন, সেটা যদি একটু বলেন। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা। সেটা হচ্ছে, আমাদের দেশের জনসংখ্যা তো সমুদ্রের মতো, কিন্তু আমাদের দেশে এই ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সংখ্যা অত্যন্ত নগণ্য। মানে তাদের পক্ষে এই কনসেপ্টটা প্রমোট করা বা লোককে বোঝানো বা কাজটা করাই সম্ভব না। তো সেই কারণে আমাদের শেয়ার বাজারের যিনি নিয়ন্ত্রক, তাঁরা কনসেপ্টটি নিয়ে এসছেন এবং চাইছেন যে এই শিক্ষা ব্যবস্থাটা তৈরি হোক, এটা আসুক। তো এর জন্যে NISM যে আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেট, এরা কিছু কোর্সেস লঞ্চ করেছে। কনসেপ্টটা গ্র্যাজুয়েশন করার পরে কিছু অন্য জিনিস শিখে নিতে হয়, সেই শেখা হলে তাহলে এটা করাটা সোজা হয়। তবে যারা এই ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার কেরিয়ার হিসেবে নিতে চাইবেন, আমি তাদের বলবো অন্ততপক্ষে অঙ্কর কনসেপ্টটা থাকার দরকার। আচ্ছা, এক্ষেত্রে হ্যাঁ, এটাই আমি প্রশ্নটা আসতে যাচ্ছিলাম যে এক্ষেত্রে কি সায়েন্স বা কমার্সের স্টুডেন্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট না? যারা এমনি নর্মাল আর্টস নিয়ে পড়াশোনা করেছেন হয়তো, কিন্তু তারা এই ধরনের প্রফেশনে যদি আসতে চান, তো তাহলে সেক্ষেত্রে কি কোনো সুযোগ থাকবে? যে কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েশনকে এখন অ্যালাউ করা হচ্ছে, আগে আর্টসকে অ্যালাউ করা হতো না। সায়েন্সের মধ্যেও কিছু বাছাবাছি করেছিল, কিন্তু যেহেতু সারা পৃথিবী জুড়ে পিওর সায়েন্সের মানুষজন ফাইন্যান্সে আসছে, তো এখন ওই ব্যারিয়ারটা রাখেনি।
কিন্তু ডেফিনেটলি এখানে যদি অঙ্কর ব্যাকগ্রাউন্ড থাকে সেটা বিশেষভাবে দরকার, অঙ্কটা জানা দরকার। আর এক্ষেত্রে আপনাদের যে সংস্থাটা রয়েছে টেকো সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড, সেক্ষেত্রে যে কর্মসংস্থান, তখন সেক্ষেত্রে আপনারা যখন এমপ্লয়মেন্টের কথা ভাবেন কোন যোগ্যতাকে আগে এগিয়ে রাখেন? দেখুন, যোগ্যতার তো একটা বেসিক মিনিমাম যেটা সেবি সেট করে দিয়েছে সেটা তো আমাদের মেনে চলতেই হয়। তবে তার সঙ্গে আমরা প্রেফারেন্স যেটা বলি, আমি নিজে পার্সোনালি যখন কোনো সিভি দেখি প্রথমে আমি মাধ্যমিক থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষার অঙ্ক নম্বর চেক করি। আর পিওর আর্টস দিয়ে অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেকটা দূর যেতে হয়। তো আর একটা জিনিস সেটা হচ্ছে ফাইন্যান্সের যদি কোনো কারোর পড়াশোনা থাকে সেটা একদিক থেকে ভালো হয়, যদি না থাকে সেটুকুও শিখিয়ে নেওয়া যায়, কিন্তু অঙ্কর কনসেপ্ট বেসিক, সেখান থেকে এই পুরো ব্যাপারটা আসে। আরেকটি বিষয়ে আসবো, যে বাংলার ছেলে মেয়েদের ক্ষেত্রে আমাদের পাওয়ার ইন বেঙ্গল, অ্যাকচুয়ালি আমরা বাংলা থেকে শুরু করি যে বাংলার শিল্পে নবজাগরণ, বাংলার ছেলে মেয়েদের কী করে চাকরির যে দিশা, বারবার করে একটা কথা শোনা যায় যে চাকরি নেই, চাকরির অভাব, কিন্তু আমরা দেখেছি পাওয়ার ইন বেঙ্গল করতে গিয়েই দেখেছি যে না, চাকরি আছে, যোগ্য মানুষের চাকরি ডেফিনেটলি আছে, এমপ্লয়াবিলিটি একদম। এবং সেক্ষেত্রে সেই কারণেই আমরা তুলে ধরার চেষ্টা করি মানুষের কাছে যে কোন কোন ক্ষেত্রে তারা এগোতে পারে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার ছেলে মেয়েদের আপনি কি বলবেন এই বিষয় নিয়ে, মানে যে বিষয়ে আপনি কাজ করে এত উচ্চতার শিখরে পৌঁছেছেন, সেখানে তাদের জন্য কি বলবেন? উচ্চতার শিখর বলে আমি কিছু মনে করি না, সবাইকেই কাজ করতে হয় এবং অনেক ছোট থেকে কাজটা করছি। আর পারিবারিক ব্যাকগ্রাউন্ড তো ছিলই, সেখান থেকেই এই কেরিয়ারটা শুরু করা। তবে ডিস্ট্রিক্টে আমরা কাজ করি, আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে ব্রাঞ্চ অফিসেস আছে পশ্চিমবঙ্গে, এবং সেখানে আমরা চেষ্টা করি লোকাল ছেলেদের নেওয়ার জন্য, কারণ কলকাতা থেকে একজন তো ডিস্ট্রিক্টে গিয়ে খুব একটা কাজ করতে ইন্টারেস্টেড হবে না। তো কিন্তু ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে হলেও সেখানে কিন্তু এডুকেশনের ব্যাপারটা চলে আসে। এডুকেশন ইজ মাস্ট। আমরা এক্সপিরিয়েন্স অতটা ধরি না, কারণ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিছু ভুল এক্সপিরিয়েন্স চলে আসে। তো সেই জন্য আমরা চেষ্টা করি ফ্রেশার নিতে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখে এবং অ্যাটিটিউড দেখি। অ্যাটিটিউড পজিটিভ হওয়াটা ভীষণ জরুরি, একদমই। না হলে মানুষকে পজিটিভিটি আপনি দেবেন কি করে, আপনার অ্যাটিটিউডটাই যদি পজিটিভ না হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আর একটা জিনিস, খুব যখন পরিবারের প্রসঙ্গ এলো তখন একটু জিজ্ঞাসা করি, কারণ আপনি অবশ্যই প্রথমেই বলেছেন যে জেন্ডার বায়াসে আপনি বিশ্বাস করেন না, কিন্তু তবু শুধুমাত্র একজন বা দুজনের ওপরে তো নয়, আমরা যদি সমাজের কথা ধরি তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ বিভিন্নভাবে জেন্ডারের ওপরে একটা সবসময় একটা জায়গা চলে আসে। আর সেক্ষেত্রে এই প্রফেশনে যখন আপনি এসছেন এবং এত দূর এগিয়েছেন, পরিবারকে কতটা পাশে পেয়েছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে গিয়ে আপনি বিভিন্ন নারীদের সাথে আলাপ হয়েছে, তাদের সামনে থেকে দেখেছেন, পরিবারের সাহায্য একটা মেয়ের এগোতে বা কেরিয়ারে সফলতার সিঁড়িতে উঠতে কতটা প্রয়োজনীয় বলে মনে হয়? পরিবারকে তো থাকতেই হবে সঙ্গে, সমাজের ব্যাপারটা আলাদা, আমার ক্ষেত্রে পরিবারের ব্যাপারটা আলাদা, কারণ এটা আমার পারিবারিক ব্যবসা। তো আমাদের দু বাড়ি থেকেই যেহেতু মানে ব্যবসাটা পারিবারিক, সেই জন্য আমার ক্ষেত্রে সত্যি কথা বলতে, আর যেহেতু আমি একাই, আমিও একা, আমার হাজব্যান্ডও দিক থেকেও একা, সুতরাং আমাদের পুরো ব্যবসাটাই চালাতে হয়। সুতরাং আমাদের ক্ষেত্রে ওই অপশানটাই ছিল না যে ও করবে না, এই কনসেপ্টটাই হয়নি, কারণ আমাদের না করার ছাড়া কোনো উপায় ছিল না। তো কিন্তু সমাজের কথা যেটা বললেন, এটা খুব একটা মজার ব্যাপারই বলতে পারি। সেটা হচ্ছে যে প্রথম যখন শেয়ার বাজারে কাজ করতে শুরু করেছি, তখন তো ওই গোটা বিল্ডিংয়ে হাতে গোনা 2-3 জন মেয়ে, হ্যাঁ, তো কোনো লেডিস ওয়াশরুমেরও কোনো কনসেপ্ট ছিল না, ইট ওয়াজ আ কমন ওয়াশরুম ফর অল। তো সেখানে সকাল থেকে রাত অবধি থেকে কাজ করা, সেই জায়গা থেকে আজকে আমরা বহুদূর হেঁটেছি, এসেছি। আজকের দিনে ফাইন্যান্সে কিন্তু মেয়েদের খুব সুটেবল একটা প্রফেশন, এটা একটা হোয়াইট কলার প্রফেশনই বলতে পারেন। এখানে কোনো ঝামেলার কিছু নেই, ফিজিক্যাল খুব বেশি খাটুনি যে খাটতে হয় তা না, বেশিরভাগটাই ল্যাপটপের সামনে বসে কাজ। সুতরাং মেয়েদের পক্ষে এটা খুবই এখন আজকের দিনে সুটেবল একটা প্রফেশন। আমি যে সময়টা কথা বলছি, মানে আমি যখন কেরিয়ার শুরু করেছিলাম সেই সময় তো অটোমেটেড ট্রেডিং সিস্টেম কিছু ছিল না, অনলাইন ছিল না, সেটা ওই হলে গিয়ে ট্রেড। তো মানে আমার এখনও মনে আছে, যেহেতু আমার পারিবারিক ব্যবসা এবং বংশ পরম্পরায়, আমার দাদু আমাকে বলেছিলেন, প্রথম যখন মানে গ্র্যাজুয়েশন থেকে এখানে এসেছি, তখনও প্রফেশনাল এডুকেশন প্যারালালি আমি করেছি, অনেক পরে অবধিও করেছি, এখনও করি।
তো সেটা তো এডুকেশন আপডেট করতেই হয়। দাদু বলেছিলেন বসে শেয়ারের দামগুলো মুখস্থ করো। সেটা আমার আজকে ভাবলে আজও হাসি পায়। মানে আমি কোনোদিন মুখস্থ করতে কোনোদিনই পছন্দ করতাম না, কিন্তু যুগটা ওরকম ছিল। তো সেই থেকে আজকে তো সেটা নেই। আজকে আপনি আপনার হাতের ফোনে গুগলে একটা শেয়ারের নাম লিখলেই তার দাম চলে আসবে। সুতরাং সেই জিনিসটাই সম্পূর্ণ অন্য ছিল। তো আজকের যুগে মানে পরে যখন অনলাইন শুরু হলো, যখন পুরো ব্যাকএন্ডটা যখন পুরো কনসেপ্টটাই পুরো অটোমেটিক হয়ে গেল, অনলাইন হয়ে গেল, তখন কাজটাই অন্যভাবে। মানে আমার সংস্থার কম্পিউটারাইজেশন আমার হাতে হয়েছে। যে রাঁধে সে আবার চুলও বাঁধে। পেশাগত সাফল্যের সঙ্গে দিব্যি মিলেমিশে থাকে সংসার, সমাজসেবা, অবসর। এবার তো কাজের কথা অনেক হলো, এবার একটু জিজ্ঞাসা করব, এত ব্যস্ততার জীবনে যেমনটা আপনি বললেন যে টেনশন কমানোর জন্য বা ইমোশনটাকে আলাদা সরিয়ে রাখার জন্য প্রফেশনাল ক্ষেত্রে থেকে আপনি কিছু জিনিস মেনটেন করেন, কিন্তু তারপরেও এত ব্যস্ততার মধ্যে থেকে নিজের জন্য অবসর বা পরিবারের জন্য সময়, জেনারেলি আমি বারবার মেয়েদের প্রসঙ্গটা এই কারণেই টেনে আনছি যেহেতু আমি নিজে একজন মেয়ে, আপনিও একজন মেয়ে, এবং সেক্ষেত্রে মেয়েদের প্রতি একটা পরিবারের একটা অনেক দায়িত্বের একটা বা চাহিদা থাকে। তো সেক্ষেত্রে কীভাবে মেনটেন করেন? এটার জন্যে রাদার আমাদের মেয়েদের গর্ব হওয়া উচিত যে আমাদেরকে ঘরে বাইরে সব দিক সামলাতে হয়, আমাদের বাদ দিয়ে তো চলে না। তো সেই কারণে হ্যাঁ, নিজস্ব সময়টা কম, সেটা তো হয়ই, কারণ সব কিছু করতে করতেই সময় কেটে যায় এবং সেটাকে আমি এনজয় করি। না, অবসরের কথা যদি বলি, ফ্যামিলি অবসর বলতে হ্যাঁ, ফ্যামিলিকে টাইম দেওয়াটা অবসর। এবং যেহেতু আমরা একসঙ্গে কাজ করি, আমার ওই কাজ আর বাড়ি দুটো প্যারালালি চলতে থাকে। তো আমি রাত্রির 12টাতেও ল্যাপটপ নিয়ে বসে কাজ করছি, যখন আমি একা সময়টা পাচ্ছি পড়াশোনাও করছি, আবার অফিসে বসে যে বাড়ির বাজারটা অর্ডার দিচ্ছি না সেটাও নয়। তো এই মিক্সিংটা আমার হতে থাকে। আমরা বিভিন্ন রকম কথা বললাম, ম্যামের সম্পর্কে জানলাম, এবং যে বিষয়টা একটা জায়গায় প্রশ্ন রাখিনি সেই প্রশ্নটা এবার করব। সমাজের প্রতি দায়বদ্ধতা আপনি পালন করেছেন, মেয়েদের নিয়ে আলাদা করে ভাবেন এবং মেয়েদের নিয়ে শুধু একটু আদ্র না অনেকটা ভাবেন, সেটা একটু দর্শকদের সামনে জানাতে চাইবো এবং জানতে চাইবো আপনার কাছ থেকে কিভাবে আপনি সমাজে মেয়েদের জন্য কাজ করছেন, যাতে আরও যারা কাজ করতে ইচ্ছুক তারা আপনাকে দেখে ইন্সপায়ার্ড হয়। ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, এটা ভীষণ ভীষণ দরকার। যেটা আমরা একটু আগেও আলোচনা করলাম যে আর্থিক স্বাধীনতা না থাকলে কোনো স্বাধীনতারই কোনো দাম নেই। হাতের টাকা থাকতে হবে এন্ড অফ দ্য ডে, এবং সেই টাকাটা যেখানে প্রয়োজন সেখানে থাকতে হবে। যেরকম হাজব্যান্ড ওয়াইফ মিলিয়েও একটা বোঝাপড়া যাকে বলে, সেই বোঝাপড়াটা আর্থিক বোঝাপড়া আজকের দিনে হওয়া বিশেষ জরুরি। যেখানে অনেক সমাজে আমরা সমস্যা দেখতে পাই, তার অনেকটা সমস্যাই আর্থিক দিক থেকে আসে। আর যারা আজকে সবাই যখন পথে নেমে পড়েছেন, বাড়িতে তো বসে খুব একটা এখনকার জেনারেশন থাকে না, আর কেউ চানও না, সবাই চেষ্টা করে যে কেরিয়ারটাকে আগে। তো সেটাকে রেখে কাজটা করতে গেলে সবকটা কনসেপ্টই ভালোভাবে জানতে হবে। এবং অর্থনৈতিক ম্যানেজমেন্ট, যেটা নিজের টাকা নিজে ম্যানেজ করা, যেটা আমি বললাম ম্যানেজ ইওর মানি, প্রথমেই আমি বলেছিলাম। তো এই ব্যাপারটা প্রচণ্ড এসেনশিয়াল, প্রচণ্ড জরুরি। এমনকি যারা চাকরি পেলেন আজকে কিংবা যারা বিয়ে করতে যাচ্ছেন, তাদের একসঙ্গে বসে এই প্ল্যানিংটা করে নেওয়া বিশেষ জরুরি। আর এক্ষেত্রে ম্যাম সমাজের জন্য আপনি মেয়েদের জন্য কি অবদান রাখছেন? সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমি রোটারিতেও আছি, রোটারিরও ওমেন এম্পাওয়ারমেন্টের সঙ্গে আছি। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে এবং মহিলা অর্গানাইজেশন যারা আছে তাদের কাছে গিয়ে আমরা এই ধরনের কনসেপ্টগুলো প্রমোট করি। সেখানে আমরা মেয়েদেরকে বোঝাই এবং খুব ইয়াং বয়স থেকে মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করি যে বেসিক কনসেপ্ট অফ মানি, মানে আয়, ব্যয় এবং সঞ্চয়, এই তিনটেকে ব্যালেন্স করে চলা, এটা খুব সহজ। এবং যে আজকের দিনে ধরুন সাধারণ একটা ব্যাপার, সেটা হচ্ছে ক্রেডিট কার্ডে লোকে খরচ করেন। ক্রেডিট কার্ডে কতটা খরচ করবেন, কোন ঋণটা ভালো আর কোনটা ভালো না। হট করে কেউ একটা আপনাকে ফোন করে বললো যে আপনার ইএমআই করে নেবেন এটার জন্যে, বা আপনাকে এত টাকা লোন দেবো আপনি নেবেন, এরকম ধরনের ফোন তো আজকে চীনে আসতে থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি লোনটা নেবেন না নেবেন না, নেওয়ার দরকার আছে, নিলে ভালো হবে না খারাপ হবে, এই ব্যাপারগুলো আমরা বোঝাতে থাকি, মানে বোঝানোর চেষ্টা করি আর কি।
অনেক ধন্যবাদ। আজকে আমরা মিসেস অদিতি নন্দীর সাথে কথা বললাম, যিনি ডেকো সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। শুধুমাত্র নিজের কর্মস্থল নয়, তিনি কিন্তু পরিবার এবং নিজের কর্মজীবন, পারিবারিক জীবন দুটোকে সমানভাবে সামলান এবং সমাজে মেয়েদের ক্ষেত্রে তিনি প্রচুর কাজ করেন। এবং একটা বিষয় বারবার তিনি বোঝানোর চেষ্টা করলেন যে আলাদা করে ছেলেরা পারে মেয়েরা পারে না, এরকম কনসেপ্ট কিন্তু ভুল। সবাই সব রকমভাবে সব কিছু করতে পারে যদি চেষ্টা থাকে, যদি সেক্ষেত্রে পারিবারিক সাপোর্টও অবশ্যই ইম্পর্টেন্ট হয় সে বিষয়ে। আর একটা বিষয় যেটা, যে ফিনান্সিয়াল ক্ষেত্রে নিজেকে সাপোর্ট করতে হবে। অন্যকে সাপোর্ট তখনই আপনি করতে পারবেন যখন আপনি ফিনান্সিয়ালি স্টেবল হবেন এবং নিজেকে সাপোর্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠাটা মেয়েদের পক্ষেও ভীষণ দরকার। আজকে পাওয়ার ইন বেঙ্গলে কিন্তু আমরা শুধুমাত্রই একটি আলাদা প্রফেশনের সাথে পরিচয় করলাম না বা পরিচয় করালাম না, সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা প্রফেশনের সাথে যেমন আমরা পরিচয় করলাম, ঠিক তেমনভাবেই মেয়েরা, যারা বাংলার মেয়েরা রয়েছে, তাদের জন্য কী ধরনের সুযোগ রয়েছে সেই বিষয়েও কিন্তু আমরা আলোচনা করলাম। তো দেখতে থাকুন পাওয়ার ইন বেঙ্গল, দেখতে থাকুন ওঙ্কার বাংলা। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার।